মা শুধু একটা শব্দ বা ডাক নয়, এ এক বিশেষ অনুভূতি। আগে বা পরে অক্ষর বা শব্দবিহীন এই শব্দটি বিশ্ব চরাচরে একম অদ্বিতীয়ম। কি জানেন তো, এই পৃথিবীতে মাতৃশক্তি এক মহান চরম শক্তি। মা ও তার সন্তানের অচ্ছেদ্য বন্ধন কোনোদিন কখনো কি অস্বীকার করা যায়? কিন্তু সন্তান এই মাতৃশক্তিকে অবহেলা করে চলেছে অনবরত। কিন্তু মায়েরা বারবার ফিরে ফিরে আসে তাদের সন্তানের টানে, কখনো বা সশরীরে, আবার কখনো অশরীরে। নমস্কার, অভিশপ্ত অশ্বমেধের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এবারের নিবেদন লেখক কুহক গুপ্তের কলমে নাভি। কুহক গুপ্ত বারাসাত নিবাসী। গল্প লেখা, ফুটবল খেলা ও ছবি তোলা তার নেশা। তার ইচ্ছে আছে ছাপার অক্ষরে বই প্রকাশ করার। শুরু হচ্ছে আমাদের এবারের নিবেদন নাভি। আরে শালা, মরবার জন্য তো চুকচুক করছে, রাস্তায় চলতে পারিস না নাকি? মাল বোঝাই লরিটা ভীষণ জোরে হর্ন বাজাতে বাজাতে দুরন্ত গতিতে বেরিয়ে গেল। রাস্তার পাশে পড়ে থাকা বিহান শুনতে পেল লরির খালাসির অশ্রাব্য দুটো গালিগালাজ। ডান কুনুইয়ের কাছে কেটে গিয়ে শার্টের হাতা রক্তে ভিজে উঠেছে। উঠতে গিয়ে বুঝলো কোমরের কাছেও চোট লেগেছে ভালোই। রাস্তাটা জনবহুল না হলেও লোকজন আছে বেশ কিছু। হালকা ভিড় জমে গেছে বিহানকে ঘিরে। খুব বাচ্চা বেঁচে গিয়েছেন। রাস্তায় একটু দেখে শুনে চলুন। কেউ একটু জল আনুন দাদা। বিক্ষিপ্ত কথাগুলো কানে আসছে বিহানের, তবু তার হতভম্ব ভাবটা কাটছে না যেন। একজনের হাত ধরে উঠে বসলো সে রাস্তার পাশের চায়ের দোকানে। সত্যিই খুব বাঁচা বেঁচে গেছে সে আজকে। অফিস থেকে ফেরার পথে বড্ড অন্যমনস্ক ছিল আজকে। পেছন থেকে আসা লরির হর্ন তার কানেই ঢোকেনি। হাতের জ্বালাটা বাড়ছে, ব্যথায় মুখ বিকৃত করল বিহান। ইতিমধ্যে কয়েকজন একটা টোটোর ব্যবস্থা করে ফেলেছে। সামনেই নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো তাকে। ভালো মানুষ এখনো কিছু আছে আমাদের সমাজে। তারা মাঝে মাঝেই এই শহরের বুকে দেখা দেন, এগিয়ে আসেন অপরিচিত মানুষদের বিপদেও। সেই রকমই দুজন মানুষ বিহানকে নিয়ে নার্সিংহোমের দিকে রওনা দিলেন। টোটোতে বসেও বিহান কিছুটা যেন এলোমেলো হয়ে আছে। পাশের ভদ্রলোককে একটু ইতস্তত করে সে জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা দাদা, আমি যখন রাস্তায় পড়ে গেলাম, আশেপাশে কেউ কি ছিল আমার? ভদ্রলোক দুজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন একবার। তারপর একজন বললেন, কই না তো, আমি তো পাশের চায়ের দোকানেই বসেছিলাম যখন আপনি পড়ে গেলেন। কেউ তো ছিল না আপনার পাশে। বিহানের চোখে মুখে অদ্ভুত একটা বিস্ময় আর অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। চোরা একটা ভয়ের ছায়াও যেন দেখতে পেলেন ভদ্রলোক।
কিন্তু অস্বাভাবিকভাবে চুপ করে থাকা বিহানকে আর প্রশ্ন করলেন না তিনি। শীতের সন্ধ্যায় হালকা কুয়াশা ঢাকা রাস্তা দিয়ে যেতে যেতে তখন বিহানের মনে প্রশ্নের ঝড় বইছে। আনমনা বিহানকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কে বাঁচিয়ে দিল তাহলে ধাক্কা মেরে? লরি এসে ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে কে তাকে ঠেলে দিল ওই ফুটপাতের দিকে? পেটে তো কোনো চোট লাগেনি তার, তাহলে মাটিতে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কেন তার নাভির কাছে দপদপ করে ব্যথা করে উঠল? নিঝুম রাস্তা দিয়ে নার্সিং হোমের দিকে যেতে যেতে বিহানের মনের কুয়াশা যেন গভীর হয়ে উঠল আরো। অনেক ভেবেও সে কুল কিনারা কিছুই পেল না। ঠিক যেমন সে ছোটবেলা থেকে ঘটে যাওয়া অনেক ঘটনারই ব্যাখ্যা সে আজও খুঁজে পায় না। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর একজন নার্স বিহানের হাতের ক্ষতে ব্যান্ডেজ করে দিল। একটু পর একজন সিনিয়র ডাক্তার এসে নিয়মমাফিক প্রশ্ন করে বিহানকে পরীক্ষা করতে শুরু করলেন। কোথাও সেভাবে তার কোনো চোট আঘাত লাগেনি। বিহান কোমরের ব্যথার কথা ডাক্তারকে বলতে তিনি বিহানের জামা সরিয়ে কোমরের পরীক্ষা করতে যাবেন, এমন সময় বিহানের পেটের দিকে চোখ যেতেই থমকে গেলেন ডাক্তারবাবু। এক দৃষ্টিতে তার পেটের দিকে তাকিয়ে আছেন ডাক্তারবাবু। এটা দেখে একটু অস্বস্তি হলো বিহানের। যদিও এই চাহনি তার কাছে নতুন কিছু নয়। যারাই বিহানকে কখনো খালি গায়ে দেখেছে সবার থেকেই কম বেশি এরকম প্রতিক্রিয়া বিহান ছোট থেকেই পেয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার তো, আপনার যে দেখছি দুটো নাভি। ডাক্তারবাবু বললেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার জন্ম থেকেই দুটো নাভি। খুব বিরল ব্যাপার জানি, প্রকৃতির খেয়াল ছাড়া আর কি বলবেন একে। এ শুধু এতদিন মেডিকেল সায়েন্সের বইতেই পড়েছিলাম মশাই। 20 বছরের ডাক্তারিতে এই প্রথম দেখলাম। অদ্ভুত ব্যাপার বলতে হবে। বিহান কোনো উত্তর দিল না। সে জানে মেডিকেল সায়েন্সের কাছে তার এই দুটো নাভি থাকার কোনো ব্যাখ্যা নেই। ছোটবেলা থেকে তার পেট লোকজনের কাছে কৌতূহল আর বিস্ময়ের বস্তু। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো সে। ডাক্তার তার কোমরের চোট পরীক্ষা করে একটা ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে তাকে বাড়ি চলে যেতে বলল। নার্সিংহোম থেকে তার বাড়ি বেশি দূরে নয়। মা ছেলের সংসার। বিহানের বাবা তার জন্মের আগেই মারা গিয়েছেন। মা একাই বিহানকে মানুষ করেছে অনেক কষ্টে। পড়াশুনোয় বরাবরই ভালো ছেলে বিহান। ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতার একটা সফটওয়্যার কোম্পানিতে তার চাকরিটা পাওয়ার পর একটু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখেছে দুজনে। বিহানের মায়ের ইচ্ছে খুব শীঘ্রই তার ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনবেন। নার্সিংহোম থেকে বেরিয়ে বিহান দেখল টোটোটা এখনো দাঁড়িয়ে আছে। নিজের পাড়ার নাম বলে টোটোতে শরীর এলিয়ে বসল সে। অবসন্ন লাগছে তার এখনো। শরীরের ব্যথা এখন নেই বললেই চলে, কিন্তু মানসিক দ্বন্দ্ব চলছে তার এক নাগাড়ে। শীতের মেঘবিহীন আকাশে জলজলে ধ্রুব তারার দিকে তাকিয়ে থাকতে থাকতে বিহানের মনে ভিড় করে আসলো ছোট থেকে হয়ে যাওয়া সেই সব অদ্ভুত ঘটনাগুলো। ছোট্ট বিহান তখন সবে স্কুলে যাওয়া শুরু করেছে। টিফিনে কুমির ডাঙা খেলতে খেলতে হঠাৎ করেই সে পড়ে গেছিল স্কুলের মাঠের পাশের একটা পুকুরে। নাকে মুখে জল ঢুকে নাকানি চোবানি খেতে খেতে যখন সে ডুবেই যাচ্ছিল, চেতনা লোপ পাওয়ার ঠিক আগের মুহূর্তে সে বুঝেছিল কেউ যেন 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে তাকে।
আর কিছু মনে নেই তার। তারপর জ্ঞান ফিরে সে দেখে পুকুর পাড়ে সে শুয়ে আছে। আশেপাশে স্যার ম্যাডামদের উদ্বিগ্ন চোখ মুখ। ছোট্ট বিহান কি করে যে সেদিন জলে ডুবে যাওয়ার থেকে বেঁচে গেল, সেই নিয়ে স্যার ম্যামেদের প্রশ্নও জেগেছিল অনেক। তারপর সেই সার্কাস দেখতে গিয়ে পাগলা হাতির সামনে পড়ে যাওয়া। তখন বিহান সবে মাধ্যমিক দিয়েছে। কদমতলা মাঠে সার্কাস দেখতে গেছিল বন্ধুদের সাথে। সার্কাস চলার মাঝে হঠাৎ করেই ক্ষেপে ওঠে বিশাল সুপুরুষ একটা হাতি। মাহুতটাকে সুরে জড়িয়ে এক কোনায় ছুঁড়ে ফেলে আকাশ ফাটানো চিৎকার করে তেড়ে আসছিল দর্শকদের দিকে সেই হাতিটা। ভয়ার্ত চোখে বিহান দেখেছিল সোজা তার দিকেই ছুটে আসছে মস্ত সে দাঁতাল। চোখ বুঝে সে অপেক্ষা করছিল নিশ্চিত মৃত্যুর। আশ্চর্য ব্যাপার, সে বারেও তার কিচ্ছু হয়নি। পাশে বসে থাকা বন্ধু আকাশ বলেছিল, ওদের দিকে ছুটে এসেও একদম শেষ মুহূর্তে জাদুমন্ত্রের মতো হাতিটা অন্যদিকে ঘুরে গেছিল সেদিন। তাবু ছিঁড়ে হাতিটা চলে গেছিল বড় রাস্তার দিকে। প্রাণে বেঁচে গেছিল বিহান। আরো কতবার এরকম বিপদ থেকে সে বারবার রক্ষা পেয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন অনেক দূরে সিট পড়েছিল তার বাড়ি থেকে। মাঝপথে এসে বিহানের মনে পড়ে সে অ্যাডমিটই আনেনি। ফিরে গিয়ে আসবে সে সময়ও তার নেই। কিন্তু অদ্ভুতভাবে সে পরীক্ষার হলের সামনে নেমে দেখে অ্যাডমিটটা তার ব্যাগের মধ্যেই আছে। অথচ তার স্পষ্ট মনে আছে সে ফেলে এসেছিল ওটা বাড়িতেই। এরকম অনেক ঘটনাই মনে আসতে থাকে বিহানের। অদ্ভুত ব্যাপার যে প্রতিবারই এরকম ঘটনার সময় তার নাভির কাছে একটা হালকা ব্যথা অনুভূত হয়। আজকের লরি অ্যাক্সিডেন্টের থেকে তার বেঁচে যাওয়াটাও কি কম রহস্যের? তার স্পষ্ট মনে আছে কেউ একজন তাকে ঠেলে দিয়েছিল রাস্তার ওপর থেকে। টোটো ভাড়া মিটিয়ে বাড়ির সামনে এসে সে দেখে মা দরজা খুলে দাঁড়িয়ে আছেন উদ্বিগ্নভাবে। বিহানকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কি রে, এত দেরি হলো তোর ফিরতে? হে কি হয়েছে? রক্ত কেন বিহান? কি হয়েছে বাবা তোর? চিন্তা করো না মা, পড়ে গেছিলাম রাস্তায়, সামান্য কেটে গেছে শুধু। ইস, কত রক্ত বেরিয়েছে দেখ। একটু দেখে শুনে চলতে পারিস না? সোফায় চুপ করে একটু বসে থাকে বিহান। তার এই সব কথা একদমই ভালো লাগছে না। মা এক গ্লাস জল এনে সামনে রাখতেই এক নিঃশ্বাসে জলটা শেষ করেছে। মা রান্নার ঘরের দিকেই যাচ্ছিলেন বিহানের খাবার বানানোর জন্য। মা একটু শোনো, কথা আছে। মায়ের হাত ধরে তাকে বসিয়ে বিহান বলে, মা, একটা প্রমোশন পাওয়ার সুযোগ এসেছে। 2-3 মাসের জন্য হয়তো আমাকে বিদেশে যেতে হতে পারে। আমি পাসপোর্ট করাতে যাব। তোমারটাও এই সুযোগে করে ফেলি। খোকা, তুই বিদেশ যাবি? আজকে যে বড় আনন্দের দিন রে বাবা। তুই কত উন্নতি করেছিস, কত বড় জায়গাতে পৌঁছে গেছিস। মা হয়ে আমার যে গর্বের শেষ নেই বাবা। তোমারই আশীর্বাদে গো, সব তোমার জন্যই। একা যাব না, তোমায় সাথে নিয়ে যাব। তোমার সব ডকুমেন্টস দিও, কাল পাসপোর্ট অফিসে যাব। আচ্ছা বাবা, যা ভালো বুঝিস তাই করিস। যাই, তোর জন্য একটু খাবার আনি। বলে মা রান্নাঘরের দিকে গেলেন। বিহানও মন থেকে চিন্তার মেঘ সরিয়ে ভবিষ্যতের কাজকর্মের কথা ভাবতে লাগলো। বজ্রাহতের মতো বসে রয়েছে বিহান। হাতে ধরা কাগজের টুকরোটা ক্রমে ঝাপসা হয়ে আসছে তার কাছে। সে কে, কি বা তার পরিচয়?
এতদিনের বিহান সেনগুপ্ত আসলে কে? নিজের কাছে পরিচয়হীন হয়ে গেলে কেমন লাগে একটা মানুষের? বাইরের আকাশে কালো করে মেঘ করেছে। শীতকালের নরম রোদকে ঢেল দিয়ে অকাল বৃষ্টি নেমেছে চরাচর জুড়ে। কিন্তু বিহানের মনে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার কাছে বাইরের প্রলয় তো শিশু মাত্র। প্রমোশন পাওয়ার খুশিতেই সকালে বিহানের মা মন্দিরে পুজো দিতে গেছেন ছেলের নামে। এদিকে বিহান যে পাসপোর্ট অফিসে যাবে, তার মায়ের সমস্ত ডকুমেন্ট লাগবে তার, সেটা একদমই মনে নেই তার মায়ের। তাই বিহান বাধ্য হয়েই মায়ের পুরনো ট্রাঙ্কটা খুলে ডকুমেন্টসগুলো খুঁজছিল। পুরনো শাড়ি, অ্যালবাম, কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা অনেক পুরনো খাম সে দেখতে পায়। বিখ্যাত একটা নার্সিং হোমের খাম। বছর 25 আগেকার, বিহানের জন্মের অনেক আগের তারিখ। এক অমোঘ আকর্ষণে সে খুলে ফেলে খামটা। ভেতরে একটা ছবি আর কিছু কাগজপত্র। মায়ের অল্প বয়সের একটা ছবি, সাথে একজন অচেনা মহিলাও আছেন ওই ছবিটিতে। ছবিটা সরিয়ে রেখে কাগজগুলো তুলে নেয় বিহান। সাদা কাগজে ছাপা কালো অক্ষরগুলো পড়তে থাকে সে। সম্পূর্ণ আইনগতভাবে উভয় পক্ষের সম্মতিক্রমে আজ শ্রী রজত সাহা এবং শ্রীমতী কণিকা সাহার কৃত্রিমভাবে নিষিক্ত ভ্রূণ স্যারোগেট মাদার তৃপ্তি সেনগুপ্তের জরায়ুতে প্রতিস্থাপন করা হলো। আর্থিক চুক্তি অনুসারে আগত সন্তানের দাবিদার কেবল এবং কেবলমাত্র রজত এবং কণিকা সাহা। স্যারোগেট মাদার তৃপ্তি সেনগুপ্তের চিকিৎসার সমস্ত দায়ভার গ্রহণ করেছেন সাহা পরিবার। আজ থেকে চিকিৎসার খরচ এবং সন্তান ধারণের জন্য আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিসের দায়ভারও গ্রহণ করেছেন সাহা পরিবার। কান ফাটিয়ে বাজ পড়ল একটু কাছেই। বিহান নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। কি পড়ছে সে? তৃপ্তি সেনগুপ্ত তার নিজের মা নয়। তৃপ্তি দেবী তাকে জন্ম দিলেও তার আসল মা তাহলে ওই অচেনা অজানা কণিকা সাহা। তার নিঃসিক্ত ডিম্বাণুই তো আজকের বিহান। নিজের জঠরে পালন করলেও, 10 মাস 10 দিন শরীরে ধারণ করলেও, গর্ভের অসহ্য যন্ত্রণা সহ্য করলেও তৃপ্তি দেবী বিহানের আসল মা নন। মাথা ঘুরে ওঠে বিহানের। পেট মুচড়ে বমি ঠেলে গলা দিয়ে বেরিয়ে আসতে চায় উত্তেজনায়। কোথায় কোথায় তার আসল মা? কোথায় কণিকা সাহা? তিনি শেষ অবধি কেন বিহানকে নিতে আসেননি? কেন তৃপ্তি সেনগুপ্তই নিজের সন্তানের পরিচয়ে বড় করেছে বিহানকে? এইরকমই বিভিন্ন প্রশ্নের তীর ছুটে আসতে থাকে বিহানের দিকে। ক্ষত বিক্ষত হয়ে ওঠে সে। জবাব জবাব চাই, তার জবাব। তার এইসব প্রশ্নের উত্তর দিতে পারেন একজনই, তৃপ্তি সেনগুপ্ত। ছবিটা তুলে নেয় বিহান। তৃপ্তি সেনগুপ্তর পাশে দাঁড়ানো ও ওই মহিলাই কি তবে তার মা কণিকা সাহা? গভীরভাবে দেখতে থাকে বিহান ছবিটার দিকে। জলে ভরে ওঠে তার 2 চোখ, তার না দেখা মায়ের জন্য। এক চোখে তার হারানো মায়ের জন্য কষ্ট, তো অন্য চোখে
অভিমান ফুটে ওঠে। কেন তার মা তাকে নিয়ে যায়নি জন্মের পর? তন্ময় হয়ে জগৎ সংসার ভুলে সে দেখতে থাকে তার দুই মায়ের দিকে। খোকা! দরজা থেকে আর্তনাদ শোনা যায় তৃপ্তি দেবীর। পুজো দিয়ে বাড়ি ফিরে কোথাও বিহানকে না পেয়ে তিনি নিজের ঘরেই এসেছিলেন খুঁজতে খুঁজতে। বিহানের হাতের ছবিটা তিনি দরজা থেকেই দেখতে পেয়েছেন। পুজোর ডালিটা সশব্দে মাটিতে আছড়ে পড়ে তার হাত থেকে। বিহান শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এতদিন ধরে যে সত্য তিনি গোপন করে এসছেন বিহানের থেকে, আজ তার নিজের সামনে এভাবে উন্মোচিত হতে দেখে স্তব্ধ হয়ে গেছেন তৃপ্তি দেবী। পায়ের জোর ক্রমশ হারিয়ে ফেলছেন তিনি। যে পরম শ্রদ্ধার দৃষ্টিতে ভালোবাসায় ভরা চোখ মেলে বিহান তার দিকে তাকাতো এতদিন, সেই বিহানের চোখে এই শূন্যতা তিনি যেন সহ্য করতে পারছেন না। কোনো মতে দেয়াল ধরে দাঁড়ালেন তিনি। মনে মনে প্রস্তুত করলেন নিজেকে। অদৃষ্টের যে নিষ্ঠুর খেলার শিকার এই দুই পরিবার, তা আজ এই একমাত্র উত্তরাধিকারীকে জানানোর সময় এসে গিয়েছে। তিনি নিজেকে প্রস্তুত করলেন বিহানের সমস্ত উত্তর দেওয়ার জন্য। বলো মা, কে এই কণিকা সাহা? কে রজত সাহা? আমার আসল বাবা মা কে? তারা কোথায় এখন? আমায় সব বলো তুমি। আর কিছু লুকিয়ে রেখো না মা, আর কিছু লুকিয়ে রেখো না। উত্তেজিত বিহান কাঁপতে কাঁপতে প্রশ্ন করে। তার সমস্ত শরীর উত্তেজনায় শিহরিত। সে তার জন্ম রহস্য, তার আসল বাবা মায়ের কথা জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে। শান্ত হ বাবা, শান্ত হ। বিধাতা একদিন যে আমায় এই চরম কঠিন পরীক্ষার সামনে ফেলবে তা আমি জানতাম। জানতাম একদিন তুই সত্যিটা জানতে পারবি। সব বলবো আজ তোকে, সব বলবো, কিচ্ছু লুকোবো না। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমায় ওদের ঠিকানা দাও এখনই। আমি ওদের সাথে দেখা করতে চাই। আমি ওদের সাথে দেখা করতে চাই। বিহান বলে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে নামে তৃপ্তি দেবীর। আঁচলে চোখ মুছে তিনি বলতে শুরু করলেন অতীতের সেই কাহিনী। চাইলেও তুই তাদের কাছে যেতে পারবি না বিহান। তারা যে অনেক কাল আগেই ছেড়ে চলে গেছে আমাদের। কণিকা আমার সহপাঠী, এক কলেজে পড়াশোনা করেছি। ভীষণ প্রাণবন্ত মেয়ে ছিল তোর মা। তোর বাবা রজতের সাথে তার বিয়ে হয় যথাসময়ে, কিন্তু অনেক দিন কেটে গেলে সন্তান হয়নি তাদের। অনেক ডাক্তারি পরীক্ষায় জানা যায় যে কণিকার একটা সমস্যা আছে। সে সুস্থ ডিম্বাণু উৎপাদনে সক্ষম হলেও সন্তান ধারণে সক্ষম নয়। সন্তান লাভের পথ একটাই, সারোগেট মাদার। রজতের ঔরসে নিষিক্ত কণিকার ডিম্বাণু যদি কেউ নিজের শরীরে ধারণ করে তবেই সে ভ্রূণ পূর্ণতা পাবে, জন্ম হবে সন্তানের। অনেক খুঁজেও সেই সময় সারোগেট মাদার পাওয়া যায়নি। আমার স্বামীর রোজগার ভালো ছিল না একদমই সেই সময়।
তাই কণিকা যখন বলে যে আমার তার সন্তান ধারণ করার জন্য আর্থিক কারণে এবং বন্ধুকে সন্তান সুখ দেবার জন্য আমি রাজি হই তোকে নিজের গর্ভে ধারণ করতে, বড্ড খুশি হয়েছিল সেই সময় তোর মা। তুই আমার শরীরে বেড়ে উঠছিলিস একটু একটু করে, আর তোর মা অপেক্ষা করছিল তোর পৃথিবীতে আসার। আমি তখন 8 মাসের গর্ভবতী। রজত, কণিকা আমার স্বামী, আর আমি সেদিন ডাক্তার দেখিয়ে ফিরছিলাম। ঝড় জলের রাত, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। রজত গাড়িটা চালাচ্ছিল। প্রচণ্ড বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে যায় গাড়িটা। ডিভাইডারে ধাক্কাকে পাল্টিকে ছিটকে পড়ে যায় অন্য লেনে। অন্য দিক থেকে আসা একটা মাল বোঝাই ট্রাক এসে গুড়িয়ে দিয়ে যায় গাড়িটাকে। আমি দরজা খুলে ছিটকে পড়ে গেছিলাম রাস্তায়। বাকি 3 জন গাড়ি থেকে বেরোতে পারিনি। আর একদিনে আমি আমার স্বামী হারা হই, বন্ধু হারা হই। তুই তোর আসল মা বাবাকে হারাস। ওন অ্যাক্সিডেন্টের পরেও আমার সেরকম কোনো চোট লাগেনি। ভয় ছিল তোকে নিয়ে, তুই যে আমার পেটে। কিন্তু কিছুদিনের মধ্যেই তুই সুস্থ সবলভাবে আমার কোলে জন্মালি। কেউ বিশেষ জানতো না আমাদের এই গোপন কথাটা। সবাই ভাবলো তুই আমারই সন্তান। আমি আর কার কাছে যেতাম বল? তুই ছাড়া তো আমার আর কেউ ছিল না। তাই তোকে নিয়েই আমার জীবন নতুন করে শুরু করি। অনেক টাকা দিয়ে গেছিল তোর বাবা আমাদের, সেইটুকু সম্বল করেই তোকে মানুষ করেছি বাবা আমি। তোকে জন্ম দিলেও আমি তোর যশোদা মা রে। দেবকী মা যে আমাদের ছেড়ে চলে গেছে, তুই পারলে এই অভাগী মাকে ক্ষমা করিস বাবা। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন তৃপ্তি দেবী। বিহানের চোখ দিয়েও অবিরত ধারায় জল পড়তে লাগলো তার 2 অভাগী মায়ের জন্য। বাইরে বৃষ্টি থেমে গেলেও মা ছেলের সংসারে বৃষ্টি পড়তে লাগলো অবিরাম ধারায়। চোখের জলের জন্য তো আর নিম্নচাপের দরকার হয় না। আজকে বিহানের জন্মদিন, কিন্তু বিহান আজকে বাড়িতে নেই। নিজের জন্মবৃত্তান্ত জানার পরে ক্রমাগত তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তার আসল বাবা মায়ের কথা। তৃপ্তি দেবীর থেকে সে তাদের বাড়ির ঠিকানা জেনেছে। সে ঠিক করেছে একবার নিজের আসল ভিটাটা দেখে আসবে গিয়ে। তাই আজকের জন্মদিনটাই সে বেছে নিয়েছে এখানে আসার জন্য। 7 নম্বর প্রসাদপুর সবুজ কলোনি। হ্যাঁ, এটাই তো সেই ঠিকানা। একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বিহান। ঠিকানা মিলিয়ে এটাই তার বাড়ি হবার কথা। রাস্তা দিয়ে একজন বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছিলেন। বিহান তার কাছে গিয়ে জানতে চাইল, মাফ করবেন, এটাই কি রজত সাহা কণিকা সাহার বাড়ি? বৃদ্ধটি অবাক হয়ে একটু তাকিয়ে থাকলো বিহানের দিকে। তারপর বললেন, হ্যাঁ এটাই, কিন্তু তারা তো বহুকাল আগে মারা গিয়েছে। সংস্কারের অভাবে এই বাড়ি আজ পরিত্যক্ত, কেউ থাকে না। রজতের 3 কুলে কেউ ছিল না যে। তো তুমি কে বাবা, তাদের খোঁজ নিতে এসেছো? আমি ওদের পরিচিত। বিহান বলে উঠল। বলে বিহান সেই বৃদ্ধকে অবাক করে দিয়ে সেই পরিত্যক্ত বাড়ির দিকে পা বাড়ালো। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। বাড়ির ভিতরটা মাঝারি অন্ধকারে ভরা। ভিতরটায় কেমন একটা ভ্যাপসা গন্ধে ভর্তি।
ভেঙে চুরমার হয়ে গেছে জায়গায় জায়গায়। তবে পোড়া বিড়ি সিগারেটের টুকরো দেখে স্পষ্ট বোঝা যায় এখানে মানুষের যাতায়াত আছে। সামনেই দোতলায় ওঠার সিঁড়ি, ভেঙে গেলেও ওঠার মতো অবস্থায় আছে। মোবাইলের আলো জেলে বিহান দোতলার দিকে পা বাড়ালো। দুটো ঘর, একটার পাল্লা নেই দরজায়। ভেতরে ধুলো আবর্জনা, ভাঙা মদের বোতল, সিগারেটের প্যাকেট ভরা। দরজা ঠেলে অন্য একটা ঘরে ঢুকলো বিহান। এই ঘরটা অপেক্ষাকৃত একটু পরিষ্কার, যদিও খালি বিশেষ কিছুই নেই। শুধু উত্তরের দিকের দেওয়ালে একটা ধুলো পড়া বড় সাইজের ছবি টাঙানো। ছবিটির সামনে গিয়ে দাঁড়ালো বিহান। পকেট থেকে রুমাল বের করে যত্ন করে ঘষে ঘষে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করতে লাগলো সে। ভীষণ সুন্দর একজন ভদ্রমহিলা, চোখে মুখে প্রাণের জোয়ার আর মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন এক সুপুরুষ ভদ্রলোকের পাশে। দুজনেই হাসছেন। মুগ্ধ হয়ে বিহান দেখতে থাকলো তার চোখগুলো একদম তার মা কণিকার মতো। তার হাসিটা তার বাবা রজতের মতো। দু গাল বেয়ে জলের ধারা টপ টপ করে পড়তে লাগলো নোংরা মেঝেতে। মন্ত্রমুগ্ধ বিহান তাকিয়ে থাকলো তার মা বাবার দিকে। কতক্ষণ এভাবে চলেছিল জানে না। পিঠে ধাতব একটা স্পর্শ পেতেই চমকে উঠল সে। কখন যে ঘরে তিনটে লোক এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। লোকগুলোকে দেখেই বিহান বুঝল সে বিপদে পড়েছে। চেহারা দেখলেই মালুম হচ্ছে লোকগুলো দুর্বৃত্ত, মতলব তাদের সুবিধের নয়। ওই পরিত্যক্ত বাড়িটাকে তারা নিজেদের অপকর্মর জন্য ব্যবহার করে। হুট করে ৭-৫ না ভেবে এভাবে বাড়িতে ঢোকাটা বিহানের ঠিক হয়নি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিহানের পিঠে যেটা ঠেকানো সেটা রিভলভার। বিহান চমকে ঘুরে দাঁড়াতেই নোংরা ভাবে হেসে উঠল তিনজন। একটা লোক এগিয়ে এসে বলল, কি চাঁদ, এখানে কোন গুপ্তধনের খোঁজে এসেছো? চুপচাপ মালপত্র যা যাচ্ছে বার করে দেখি, না হলে এই যন্ত্র দিয়ে তোমার গায়ে 200 গ্রাম শিশে বড় দেবো। বিহান ভয় পেয়েছে এবার। সবকিছু দিয়ে দিলেও কি মুক্তি পাবে এদের হাত থেকে? এরা নৃশংস। নিজেদের অপকর্মের প্রমাণ লোপাটের জন্য এরা প্রাণ নিতেও দুবার ভাবে না। পকেটে যা ছিল ছুঁড়ে ফেলে দিল বিহান। তার সেই নাভির কাছে ব্যথাটা আবার শুরু হয়েছে। একজন এসে সেগুলোর উপর হামলে পড়ে। বিহানের পার্স আর মোবাইলটা তুলে নিতেই বন্দুকধারী লোকটা নোংরা একটা গালাগাল দিয়ে বলল, এবার তুই মায়ের ভোগে যাস শালা। বিহান দেখলো বন্দুকটা আস্তে আস্তে তার বুকের দিকে তুলছে শয়তানটা। ক্লিক শব্দে সেফটি ব্যাচ খোলার আওয়াজ শুনতে পেল বিহান। আর তখনই যেন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল ঘরের মধ্যে। তড়াম করে খুলে গেল বন্ধ জানলাটা এক হাওয়ায়। এক অশরীরী হাওয়ায় ভর করে ভেসে আসছে জানালা থেকে। সেই শরীর জুড়ে অপার্থিব এক সোনালী দ্যুতি। স্পষ্ট দেখতে পেল বিহান সেই ছায়ামূর্তিটি এক নারীর। মায়া ভরা মুখ, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা যেন ঠিকরে বেরোচ্ছে। ঠিক যেমন বাঘিনীর চোখ থেকে ঠিকরে বেরোয় হিংস্রতা তার শাবকদের বিপদকালে। সেই নির্মমতা নিয়ে ছায়া মূর্তিটা এসে দাঁড়ালো বিহান আর ওই তিনটে লোকের মাঝখানে।
ভয়ে বিস্ময়ে চোখ ঠিকরে বেরিয়ে আসছে তিনজনের। বন্দুক ধরা লোকটা আবার বন্দুক তুলল ছায়ামূর্তির দিকে তাক করে। অবাক বিস্ময়ে বিহান দেখল লোকটার হাতটা আস্তে আস্তে উল্টো দিকে ঘুরছে। কেউ যেন ভীষণ জোরে হাতটা মুচড়ে ধরেছে তার। যন্ত্রণায় বিকৃত হয়ে আছে লোকটার মুখ। কিন্তু কিন্তু ভয়ে বিস্ময়ে চিৎকার করতেই যেন আর তার মনে নেই। চোখের কোণ দিয়ে বিহান দেখলো বাকি লোক দুটো বলে এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল ঘর থেকে। কিন্তু ওই লোকটা পালাতে পারছে না। হাত থেকে মেঝে খসে পড়েছে তার রিভলভার। হাতটা তার আরো বেঁকিয়ে পেছন থেকে টেনে ধরেছে কেউ যেন। কিন্তু ছায়ামূর্তিটা একইভাবে দাঁড়িয়ে আছে লোকটা আর বিহানের মাঝে। আর সহ্য হচ্ছে না বিহানের। মাটিতে ধপ করে বসে পড়ল সে। মট করে হাড় ভাঙার একটা শব্দ হলো। অসম্ভব ব্যথায় চিৎকার করে উঠল লোকটা। সারা বাড়ি কাঁপিয়ে উঠল তার চিৎকারে। চোখ বুঝে মাটিতে বসে আছে বিহান। স্নায়ু চাপ আর সে সহ্য করে উঠতে পারছে না। এক দমকা হাওয়া এসে তাকে ঠেলে সরিয়ে দিল ওই দরজার দিকে। সিঁড়ি দিয়ে ধূপ ধাপ শব্দে পালানোর আওয়াজ পেল বিহান। বুঝলো লোকটা পালিয়েছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল বিহান। সারা ঘরে তখন এক মায়াবী আলোর খেলা। সোনালি আলোর বলয়ের ভেতরে হাওয়ায় ভেসে ঘরের মধ্যিখানে সেই ছায়ামূর্তি। না, এখন আর তার চোখে মুখে কোনো হিংস্রতা নেই, বরং দু চোখ ভরে শুধু স্নেহ আর ভালোবাসা ঝরে পড়ছে তার। সারা ঘর জুড়ে মিষ্টি মৃদু একটা গন্ধ, ঠিক যেমনটা থাকে মায়ের শাড়ির আঁচলে। আবেশে চোখ বুঝে এলো বিহানের। জল ভরা তার চোখে চিনতে ভুল হলো না সেই ছায়ামূর্তিকে। দেওয়ালের ছবির সাথে কোনো অমিলই নেই সেই ছায়ামূর্তির। জীবনে কোনো দিন না দেখতে পাওয়া মাকে চিনতে ভুল হলো না বিহানের। মা, তুমি তো আমার আসল মা, তাই না? আমি তোর সেই অভাগী মা। 10 মাস তোকে পেটে না ধরলেও সারা জীবন তোর পাশে, তোর কাছে আমি ছিলাম বাবা। কাছে আয় বিহান, একবার মায়ের কাছে এসে আমার অতৃপ্ত মাতৃ হৃদয়ের জ্বালা মিটিয়ে দে বাবা, মিটিয়ে দে। দু হাত বাড়িয়ে মা তার সন্তানকে কাছে ডাকে। সন্তান কি কখনো পারে মায়ের ডাককে অগ্রাহ্য করতে? পারে না। তাই বিহানও নির্ভয়ে এগিয়ে যায় মায়ের দিকে। দু হাত বাড়িয়ে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে। বিহানও মায়ের বুকে মাথা রাখে। সেই হতভাগ্য মায়ের প্রথম স্পর্শ পায় সে। ঠান্ডা হিমশীতল সেই স্পর্শ, কিন্তু তাতে যেন অপথ্য স্নেহের উষ্ণতায় ভরা। আলোয় ভরে ওঠে চারিদিক। মায়ের শরীর থেকে আলোর রেখার মতো একটা ধারা বেরিয়ে এসে জুড়ে যায় বিহানের দ্বিতীয় নাভিকুণ্ডে। নারীর টান যে বড় টান, স্বর্গ মর্ত পাতালের কোনো শক্তিই নেই যে এই বন্ধনকে ছেঁটতে পারে।
বহুক্ষণ ধরে এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকে সেই ঘরের মেঝেতে। আলোর ধারার ন্যায় নাভিকুণ্ড দিয়ে অবিরাম ধারায় মা স্নেহাশিস পাঠাতে থাকে তার ছেলের জন্য। তারপর আস্তে আস্তে একসময় তৃপ্ত হৃদয়ে পঞ্চভূতে বিলীন হতে থাকে কণিকা দেবীর শরীর। মেঝেতে বসে থাকে বিহান, সারা শরীরে মায়ের গায়ের গন্ধ নিয়ে। কানে কানে ফিস ফিস করে কেউ বলে ওঠে, আমি সারা জীবন তোর কাছেই থাকবো খোকা। তোর মা তোকে ছেড়ে কোথাও যায়নি। চোখের জল মুছে উঠে দাঁড়ায় বিহান। দেওয়াল থেকে ছবিটা খুলে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে। বাবা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ধীর পায়ে ফিরতে থাকে সে। সেখানে আরেক মা তার অপেক্ষায় হয়তো অধীর হয়ে বসে আছেন। তাড়াতাড়ি বাড়ির পথে হাঁটা লাগায় বিহান। অন্ধকার রাস্তায় আজ একটুও ভয় করছে না আর তার। সে জানে তার মা আছে তার সাথে, ঠিক যেমন সবার মা থাকে সবার কাছে। কেউ দেখতে পায়, কেউ পায় না। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।